গোসল করে ওয়াশরুম থেকে বের হলো তানিয়া। এদিকে দুজন যুবক তার বেডরুমের আলমারি থেকে দামি গহনাগুলো লুটপাট করছিল। তানিয়াকে দেখে দুজন যুবক তার দিকে তাকিয়ে থাকে। একজন আস্তে আস্তে পকেট থেকে একটা কিছু বের করতে চায়। তানিয়া আস্তে আস্তে হাতড়ে হাতড়ে হাঁটতে লাগলো। রাকিব ফিস ফিস করে বলল, কিরে মেয়েটা অন্ধ নাকি? দেখে তো মনে হচ্ছে অন্ধ, তাহলে কি আমাদেরকে দেখেনি? সুজন বলল, দাঁড়া, তারপর একবার চেক করে নেওয়া ভালো। এদিকে তানিয়া গুনে গুনে হিসাব করে পা ফেলে এগিয়ে গিয়ে বিছানার উপর রাখা তার কাপড়গুলো আস্তে আস্তে নিতে লাগলো পরার জন্য। সুজন তার কাছে এগিয়ে মুখের সামনে হাত নেড়ে চেক করে দেখলো মেয়েটি আসলেই অন্ধ। তারপর রাকিবের কাছে এসে ফিসফিস করে বলল, মেয়েটা মনে হচ্ছে সত্যিই অন্ধ। আমরা আমাদের কাজ করে তাড়াতাড়ি বেরিয়ে যাই, কোনো শব্দ করিস না। তারপর তারা দুজন গহনাগুলো ব্যাগের ভেতরে ভরে আশেপাশে তাকাতে লাগলো আর কিছু আছে কিনা। বিভিন্ন ড্রয়ার খুলে চেক করতে লাগলো। এদিকে তানিয়া পোশাক পরে নিয়েছে। তারপর সে হাতড়ে হাতড়ে অন্য রুমে চলে গেল। পেছন পেছন গেল রাকিব ও সুজন। হাতড়ে হাতড়ে অন্য একটা বেডরুমে এসে সে নিজে নিজে বলল, কতবার যে বলবো টাকা পয়সাগুলো ঠিক করে রাখো, বাসায় এত টাকা রাখা নিরাপদ নয়, একটু ব্যাংকে রাখো। আমার কোনো কথাই শোনে না। সুজন ও রাকিব তার কথাগুলো শুনছে। আমার মোবাইলটা কোথায় গেল? তারপর সে হাতড়ে হাতড়ে চার্জে থাকা মোবাইলটা নিয়ে কল দিল তার স্বামীকে। রাকিব আবারও ফিসফিস করে বলল, মেয়েটা যদি অন্ধ হয় তাহলে কিভাবে একজনকে ফোন দিতে পারে? সুজন বলল, আরে যারা অন্ধ তারা অনেক হিসেব করে চলে, হয়তো মেয়েটার নাম্বার মুখস্থ আছে তাই ফোন দিয়েছে। হ্যালো, তোমাকে কতবার বলেছি বাসায় এতগুলো টাকা রাখবে না, আমি একা মেয়ে মানুষ বাসায় থাকি, তার উপর আমি তো অন্ধ। আচ্ছা ঠিক আছে, এবার বলো তোমার ব্যবসার 10 লক্ষ টাকাগুলো কোথায় রেখেছো? আমি তাড়াতাড়ি বের করে রাখি, তুমি লোক পাঠাও, আমি দিয়ে দিচ্ছি। 10 লক্ষ টাকার কথা শুনে রাকিব ও সুজনের মাথা ঘুরে গেল। তানিয়া মোবাইলটা নিয়ে আস্তে আস্তে নিজের বেডরুমে চলে গেল। রাকিব বলল, দোস্ত, আমরা তো সামান্য কিছু গহনা নিয়েছি, মনে হচ্ছে ঘরে আরো অনেক টাকা আছে, কিন্তু আমরা তো আলমারির ড্রয়ার সব চেক করলাম, কোথাও তো টাকা পেলাম না। আরে এমনও তো হতে পারে অনেকগুলো টাকা তাই সাবধানে কোথাও লুকিয়ে রেখেছে, চল মেয়েটার পেছনে পিছনে গিয়ে টাকাগুলো নিয়ে ফেলি। সুজন একটু চিন্তা করে বলল, দোস্ত, আমরা কোনো ঝামেলায় পড়তে যাচ্ছি না তো, এত ভয় পাচ্ছিস কেন? এটা তো একটা অন্ধ, তার উপরে মেয়ে, কি আর করবে আমাদেরকে? তারপর তারা দুজন বেডরুমে চলে গেল। সেখানে গিয়ে দেখতে পেল মেয়েটি কোথাও নেই। কিরে মেয়েটা কোথায় গেল? আবারও তুই ভয় পাচ্ছিস? মনে হচ্ছে ওয়াশরুমে গেছে। সুজন এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখলো সেখানে কেউ নেই। সে দৌড়ে এসে বলল, দোস্ত, মেয়েটা আসলেই তো কোথাও নেই, এবার মনে হচ্ছে আসলে কোনো গন্ডগোল আছে, তাছাড়া আমরা তো গহনা কিছু পেয়ে গেছি, চল আমরা চলে যাই। রাকিব বলল, 10 লক্ষ টাকা বন্ধু এভাবে হাতছাড়া করতে পারবো না, তোর যদি বেশি ভয় লাগে তুই এগুলো নিয়ে চলে যা। তারপর রাকিব এদিক ওদিক মেয়েটাকে খুঁজতে লাগলো। ড্রয়িং রুমে গিয়ে দেখলো মেয়েটা সোফায় বসে আছে। মেয়েটাকে দেখতে অপূর্ব লাগছে। রাকিবের মাথা ঘুরে গেল আবারও। সে মনে মনে ভাবলো, 10 লক্ষ টাকা না হয় বাদই দিলাম, গহনাপত্র যা পেয়েছি তাতেই আমাদের হয়ে যাবে, কিন্তু এমন সুন্দরী একটা জিনিস দেখে তো কন্ট্রোল করতে পারছি না। ফাঁকা বাসায় এমন সুন্দরীকে রেখে চলে যেতে ইচ্ছে করছে না। কথাটা ভেবে এসে মেয়েটার দিকে এগিয়ে যেতে চাইলে পেছন থেকে সুজন এসে ধরে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের শুধু চুরি করার কথা ছিল, আমরা চোর, যে কোনো কিছু করতে পারি, শুধু টাকা পয়সা গহনা চুরি করব এমন কোনো শপথ করিনি আমি। তারপর সে সুজনকে ছাড়িয়ে মেয়েটার কাছে এগিয়ে যেতে চাইলে খেয়াল করলো মেয়েটা কাঁদছে। তারা দুজন অবাক হয়ে গেল। আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকে। যদি কোনো সুন্দর সুঠাম দেহের যুবক আমার কাছে ভালোবাসার আর্জি নিয়ে আসতো তাহলে অবশ্যই আমি তার ডাকে সাড়া দিতাম। অবশ্য আমি তো অন্ধ, আমাকে তাই কারো ভালো লাগে না। কথাগুলো শুনে রাকিব খুশি হয়ে বলল, দেখেছিস, এই মেয়েটা তো এমনিতেই ভালোবাসা পাওয়ার জন্য উতলা হয়ে আছে, তুই শুধু শুধু নিজেও ভয় পাস আর আমাকেও ভয় লাগাস। সুজন ভালো করে লক্ষ্য করছে মেয়েটাকে। এদিকে রাকিব গিয়ে মেয়েটার কাছে চলে গেল। তানিয়ার গায়ে হাত দিতে যাবে এমন সময় সে দাঁড়িয়ে গেল। আমার মতো একটা অবলা অন্ধ সুন্দরী মেয়েকে যদি কোনো ভয় পায় তাহলে সে কি আর কোনো পুরুষ হলো? কথাটা সুজনের বেশ গায়ে লাগলো, তাই সে তাড়াতাড়ি রাকিবের পাশে এসে দাঁড়ালো। এই মেয়ে, বেশি চালাকি করবি না, আমি ভালো করে বুঝতে পারছি তুই অন্ধ না। আমি চালাক সেটা ঠিক ধরেছেন, কিন্তু আমি অন্ধ না সেটা ভুল। যদি আমার চোখ থাকতো তাহলে এক্ষুনি আপনাদের মধ্যে কে সব থেকে বেশি সুপুরুষ সেটা বিচার করে তাকে আমার সাথে কিছু করার সুযোগ দিতাম। কথাটা বলেই সে তার বেডরুমে চলে গেল। আবারও রাকিব ও সুজন একেবারে থ বনে গেল। বেডরুমের ভেতরে গিয়ে বলল, কই আপনারা ভেতরে আসুন, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? রাকিব ও সুজন আস্তে আস্তে ভেতরে গেল। অন্ধরা চোখ দিয়ে দেখতে না পারলেও তাদের বাকি ইন্দ্রিয়গুলো কাজে লাগিয়ে অনেক কিছুই বুঝতে পারে। যেমন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনাদের দুজনের মধ্যে একজন অনেক বেশি সুঠাম দেহের অধিকারী। আমি নিশ্চিত সে অনেক বেশি হ্যান্ডসাম। আপনারা যদি চান আমার শুকনো গাছের গোড়ায় পানি ঢালতে পারেন, কিন্তু আমার একটা শর্ত আছে। কথাগুলো শুনে রাকিব খুশি হয়ে বলল, কি শর্ত আমাকে বলেন, আমি রাজি। রাকিবের কথায় আরো বেশি জেদ করে সুজন বলল, আমিও রাজি। ঠিক আছে, আপনারা তাহলে পরীক্ষা দিন, আপনাদের মধ্যে যে বেশি পুশ আপ দিতে পারবে তাকেই আজকে আমি সুযোগ দেব। রাকিব খুশি হয়ে শার্টের হাতাগুলো ভাঁজ করে বলল, তাহলে আজকে আমার হওয়ার জন্য তৈরি থাকো সুন্দরী। তারপর সে পুশ আপ দেওয়া শুরু করলো। তানিয়া দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। অনেক সাহস নিয়ে 10টা পুশ আপ
দেওয়ার পর রাকিব নেতিয়ে গেল। তানিয়া বুঝতে পেরে হেসে বলল, কি ব্যাপার, আপনিও কি আপনার এই বন্ধুটার মতো চুপসে যাবেন নাকি? সুজন তার কাছে গিয়ে বলল, তুই এখনো সুজনকে চিনিস না? টাকার ভাগ নিয়ে বাড়াবাড়ি করায় একবার একজনকে থাপ্পড় মেরে বেহুশ করে দিয়েছিল এই সুজন। এবার দেখ তাহলে। তারপর সুজনও পুশ আপ দেওয়া শুরু করলো। সুজনের গতি দেখে রাকিব হতাশ হয়ে তাকিয়ে রইল। এমন সময় কলিং বেলটা বেজে উঠলো। তারা দুজন ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, আমার স্বামী অফিস থেকে একজনকে পাঠিয়েছে, কিছু টাকা আছে, সেগুলো নিয়ে চলে যাবে। বাই দ্য ওয়ে, আপনারা কি টাকা পয়সা নিতে এসেছেন? রাকিব কিছু একটা বলতে চাইলে সুজন তাকে থামিয়ে বলল, না না, আমরা কোনো টাকা পয়সা নিতে আসিনি, আমরা তো সত্যমতো কাজ করেছি, এবার তুই আমাকে খুশি করবি। তানিয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা বসেন, আমি কাজটা শেষ করি। দরজার সামনে এসে তানিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচলো। তারপর চিন্তা করলো, এবার তোমাদের দেখাচ্ছি মজা। ঘুঘু দেখেছো, এখনো ফাঁদ দেখোনি। তারপর সে দরজাটা খুলে দিল। ওদিকে রাকিব বলল, বন্ধু এবার চল, এগুলো নিয়ে চলে যায়। কেন? এতক্ষণ তো তুই কত কথা বলেছিলি, আমি ভয় পাই। আর কি বলেছিলি? এমন সুন্দরী মেয়ে, তার উপরে অন্ধ, ও আমাদের কি করবে? মেয়েটার সাথে করার জন্য পাগল হয়ে গিয়েছিলি, এখন মেয়েটা তোর বদলে আমার সাথে করবে, তাই তোর হিংসে হচ্ছে নাকি? আরে বাবা, হিংসে হওয়ার কি আছে? তাছাড়া মেয়েটা যদি ঘরে যে এসেছে তাকে কিছু বলে দেয়? সুজন হেসে বলল, হ্যাঁ ভালো চেষ্টা করেছিস, কিন্তু তোর এসব কথায় আমি চলে যেতে রাজি হব না। তুই এখানে দাঁড়া, আমি উকি দিয়ে দেখে আসি। সুজন ঘর থেকে বেরিয়ে গেল। রাকিব মনে মনে ভাবলো, শালার কপাল, করতে চাইলো কে আর করে ফেলবে কে? আচ্ছা, সুজন তো আমার অনেক ছোটবেলার বন্ধু, ও কি নিজে করার পর আমাকে একটু করতে দেবে না? এমন সময় তানিয়ার চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও, মরে গেলাম গো, বাঁচাও, আস্তে করো প্লিজ। রাকিব খুশি হয়ে ভাবলো, সুজন তো দেখছি ওখানেই শুরু করে দিয়েছে, যাই গিয়ে দর্শক হয়ে উপভোগ করি। ড্রয়িং রুমে আসতেই রাকিবের চোখ ছানা বড়া হয়ে গেল। তার বন্ধু সুজন মার খেয়ে বসে আছে সোফায়। ঘরে আছে ওসি মোমিন খান ও কনস্টেবল শাইলা বেগম। রাকিব পালাতে চাইলে মোমিন খান পিস্তল দেখিয়ে বলল, কোথায় যাচ্ছিস রাকিব? তোর সাথে তো অনেক হিসেব আছে। ওদের গ্রুপটা সরকার পতনের পর পুলিশের অনুপস্থিতিতে যে তাণ্ডব শুরু করেছিলি, সেটা এবার শেষ হবে। আর মিস তানিয়া, আপনি পেছনের দরজা দিয়ে এসে আমাদের ফোন করে খবর দিয়েছেন, যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। তারপর রাকিব ও সুজন মোমিন খানের পা ধরে মাপ চাইতে লাগলো, আর কনস্টেবল শাইলা বেগম ও তানিয়া হাসতে লাগলো।